মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে নতুন জীবন মন্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাকে আমরা আধুনিক ভারতীয় সাহিত্যের প্রথম একমাত্র মহাকবি বলতে পারি। তিনি মাত্র 7 বছরের মধ্যেই বাংলা সাহিত্যকে তার অমর সৃষ্টি দান করেছিলেন। এই কবির জন্ম হয়েছিল যশোহর জেলার সাগরদড়ি গ্রামে 1824 সালের 25শে জানুয়ারি। তার পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত। তিনি কলকাতার একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। ফলে তার কাছে বিভিন্ন সাহেবের আনাগোনা ছিল। আর এই সাহেবদের দেখেই তাদের আদব কায়দার প্রতি আকৃষ্ট হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত সেই ছোটবেলা থেকেই। তার মাতা ছিলেন জাহ্নবী দেবী। জাহ্নবী দেবীর তত্ত্বাবধানেই শৈশবে গ্রামের পাঠশালায় তার পড়াশোনা শুরু হয়। জাহ্নবী দেবীর মুখে ভারতীয় পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদির কাহিনী শুনে সেই কাহিনীর প্রতিও তার একটি সুপ্ত আকর্ষণ মনের মধ্যে থেকে গিয়েছিল। হয়তো সেখান থেকেই আমরা পরবর্তী যুগে তার লেখনী থেকে উঠে আসা বিভিন্ন রকম কাব্য পেয়ে থাকি। সেই পৌরাণিক সাহিত্যকেই আশ্রয় করে তিনি বিভিন্ন কাব্য রচনা করেছিলেন। মধুসূদন দত্তকে 1833 সালে হিন্দু কলেজে ভর্তি করা হয়। হিন্দু কলেজে পড়বার সময়ই তিনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন গৌরদাস বসাক, রাজনারায়ণ বসু, ভোলানাথ চন্দ্র, ভূদেব মুখোপাধ্যায় প্রমুখদের। তিনি ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন এবং কলেজের পরীক্ষায় তিনি বৃত্তি পেতেন। নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন। তার লেখা ইংরেজি কবিতা সেই সময় বিভিন্ন সাহিত্য পত্রিকায় প্রকাশিত হতো। সেই সময়ই কবির মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে একজন বড় কবি হতে গেলে বিলেতে যাওয়ার দরকার এবং ইংরেজি সাহিত্য রচনার প্রয়োজন। এরপর 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং তার নতুন নাম হল মাইকেল মধুসূদন দত্ত। ফলে তাকে হিন্দু কলেজে আর রাখা হলো না, কারণ হিন্দু কলেজে খ্রিস্টান ছাত্রদের পড়বার কোনো অধিকার ছিল না। 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন। পিতা রাজনারায়ণ দত্ত মধুসূদনকে ত্যায্য পুত্র হিসেবে মন থেকে ত্যাগ করলেও তার খরচ তখনও তিনি বহন করতেন। এর পরবর্তী সময়ে আর্থিক অনটনের কারণে তিনি মাদ্রাজ চলে যান কলেজ ত্যাগ করেই। সেখানে গিয়ে ইংরেজি শিক্ষকের পদে একটি বিদ্যালয়ে ইংরেজি শিক্ষকের পদে তিনি চাকরি গ্রহণ করেন। মাদ্রাজে মধুসূদন 7 বছর ছিলেন। সেখানে তিনি শিক্ষক, সাংবাদিক এবং কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হতো। এই সময় তিনি তিমথি পেনপোয়েম ছদ্মনামে কিছু রচনা করেছিলেন। এরপর তিনি কলকাতায় এলেন তার বিবাহ পরবর্তী জীবনে। এই সময়ই তার জীবনের একটি শ্রেষ্ঠ অধ্যায় ছিল। ইউরোপ যাত্রার আগে তিনি 6 বছর একে একে বিভিন্ন কাব্য, অনুবাদ সাহিত্য
নাটক আমাদের দান করেছিলেন। তিনি তার লেখা দ্বারা সমৃদ্ধ করেছিলেন, তিনি তার বিভিন্ন রচনা দ্বারা সমৃদ্ধ করেছিলেন এই বাংলা সাহিত্যকে। এই সময় বাঙালি জাতির হৃদয়ে তার আসন একদম শীর্ষে হয়ে গিয়েছিল। কবি মাইকেল মধুসূদন হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। আঠেরোশো ৬২ সালে তিনি ব্যারিস্টারি পড়বার উদ্দেশ্যে ইংল্যান্ড যাত্রা করেন। তিনি তার পিতার সম্পত্তি বিক্রি এবং বিলি ব্যবস্থা করে কিছু বিশিষ্ট মানুষের ওপর ভরসা করে তার স্ত্রী সন্তানদের কলকাতায় রেখে একাই ইউরোপে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সকলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় তাকে অনেক আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়। অবশেষে স্বয়ং বিদ্যাসাগর তাকে সহযোগিতা করেছিলেন এবং তার আর্থিক অনটন থেকে তাকে উদ্ধার করেছিলেন। ফলে তিনি বিদ্যাসাগরের প্রতি বিশেষ কৃতজ্ঞ ছিলেন। তিনি ইংরেজি, বাংলা, সংস্কৃত ভাষা তো জানতেনই। ইউরোপের ফ্রান্সের ভার্সাই শহরে যখন তিনি অবস্থান করছিলেন সেই সময় ফরাসি, ইতালীয় ও জার্মান ভাষা তিনি শিখেছিলেন। 1865 সালে ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করে কবি দেশে ফিরে এসেছিলেন 1867 সালে। এসে তিনি কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার হিসেবে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। কিন্তু কবির অপরিমিত খরচ তার জীবনে দুর্বিপাক বহন করে নিয়ে আসে। বিভিন্ন সময়ে আর্থিক অনিশ্চয়তার কারণে তাকে ব্যারিস্টারি ছেড়ে অন্যান্য অনেক কাজে যুক্ত হতে হয়েছিল এবং ধীরে ধীরে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। নানা রোগে তিনি জরাজীর্ণ হয়ে গিয়েছিলেন। কবির শেষ জীবন অত্যন্ত রোগ যন্ত্রণা, অর্থাভাব ও ঋণের ভারে কেটেছিল এবং তার মৃত্যু হয় হাসপাতালের এক অনাত্মীয় পরিবেশে। 1873 সালের 29শে জুন কবির জীবনাবসান ঘটে। থেকে 1866 সালের মধ্যে, অর্থাৎ এই মাত্র 7 বছরের মধ্যে কবি বাংলা সাহিত্যকে তার বিস্ময়কর প্রতিভা ও অফুরন্ত প্রাণশক্তির পরিচয় দিয়ে গিয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনের এত অসুবিধা মধ্যে যদি তাকে পড়তে না হতো, তিনি যদি মানসিক শান্তি পেতেন, হয়তো তিনি তার প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন। তার হাত ধরেই সনেট অর্থাৎ 14 পংক্তির কবিতা, অমৃতাক্ষর ছন্দ বাংলা সাহিত্যে আমরা পেয়ে থাকি। বাংলা ভাষা ও বঙ্গভূমির প্রতি তার যে আকর্ষণ তিনি উপলব্ধি করেছিলেন বিদেশের মাটিতে বসে, তার পরিচয়ও আমরা তার বিভিন্ন কবিতার মধ্য দিয়ে পেয়েছি। আর স্বদেশের মাটিতে তিনি যে সমস্ত সাহিত্য
রচনা করেছেন তার অতুলনীয়। এইবার আমরা আমাদের গদ্যাংশে যাব, একটু গদ্যাংশ পাঠ করে দেখব তিনি ইউরোপে থাকার সময় এবং ইউরোপের এক স্থান থেকে আরেক স্থানে যাবার সময় তিনি যে তার সুহৃদ, তার আত্মীয় বন্ধু গৌরদাস বসাক, রাজনারায়ণ বসু এবং তার শ্রদ্ধার মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে পত্র লিখেছেন সেগুলো আমরা পাঠ করব। আর একটু তোদের বলে নিই, মাইকেল মধুসূদন দত্তের কাব্যগুলির মধ্যে মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য প্রভৃতি উল্লেখযোগ্য। তার নাটকের মধ্যে পদ্মাবতী, কৃষ্ণকুমারী উল্লেখযোগ্য এবং তার অনুবাদ সাহিত্যের মধ্যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক অত্যন্ত উল্লেখযোগ্য। আর তিনি যে কবিতা রচনা করেছিলেন তার মধ্যে বঙ্গভূমির প্রতি আর আত্মবিলাপ বলে তার দুটি কবিতা আছে। এই কবিতা দুটি অসাধারণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবি। চিঠি, মাইকেল মধুসূদন দত্ত। পত্র রচয়িতা প্রথম চিঠিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লিখেছেন, সম্বোধন করেছেন প্রিয় বন্ধু। 12 রু দ্য চ্যাতিয়ার্স, ভার্সাই, ফ্রান্স। এখান থেকে 1864 সালের 3রা নভেম্বর তিনি এই পত্রটি লিখেছিলেন। তিনি লিখছেন, আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একাকী লন্ডনে কেন যেতে চাই। একা যাওয়ার কারণ যখন জানিয়েছি তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমার বিষয় আশয় তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন। তিনি বলছেন যে তিনি কেন একা লন্ডনে যেতে চেয়েছিলেন সেটা তিনি বিদ্যাসাগরকে জানিয়েছেন এবং বিদ্যাসাগরের ওপরই তার একমাত্র ভরসা, কারণ যে পরিস্থিতিতে তার পরিবারকে পড়তে হয়েছিল তিনি যখন ইউরোপ চলে গিয়েছিলেন, সেই বিপদ থেকে বিদ্যাসাগর মহাশয় তাদের উদ্ধার করেছেন। তাই বলেছেন ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি অর্থাৎ বিস্তৃত জলরাশি অর্থাৎ নদী বা সমুদ্রে যখন ঝড় ওঠে তখন যে জলোচ্ছ্বাস তৈরি হয়, সেই জলোচ্ছ্বাসে দুই পার এমনকি মানব বসতিও ক্ষতিগ্রস্ত হয়। সেই রকম যে অভাব অনটনের যে ঝড় তাদের ওপর দিয়ে বয়ে গেছে, সেখান থেকে বিদ্যাসাগর মহাশয় তাদের পরিবারকে, তাঁর এবং তাদের পরিবারকে রক্ষা করেছেন। তাই তিনি তার কাছে আবার আবেদন রেখেছেন যাতে সেই রকম বিপদে আর পড়তে না হয়। বিদ্যাসাগর মহাশয় নিশ্চয়ই সেই বিষয়ে সচেষ্ট হবেন। তিনি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে তিনি ইউরোপ যাত্রা করেছিলেন এবং পড়াশোনা সব করার সময় তিনি পারিবারিক কোনো দুশ্চিন্তা, ঝঞ্ঝাট বা দায়বদ্ধতা তিনি সেই সময় নিতে চাননি। তার পড়াশোনা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ভেবে, সেই কথাই তিনি বিদ্যাসাগরকে জানিয়েছিলেন। শীতকাল এলো বলে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি কোনো
ধারণা করতে পারবেন না। এখনও শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, আর গায়ে এমন জামাজোব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটোখাটো একটা মোট বিশেষ। মোট অর্থাৎ বোঝা, যে মোট অর্থাৎ যেটা অনেকটা ভারী কিছু, যেটা আমাদেরকে বহন করে চলতে হয়, সেটাকে এখানে মোট বলা হয়েছে। অর্থাৎ ওখানে এত বেশি ঠান্ডা যে আমরা এখানে শীতে যে পোশাক পরি তার অনেক বেশি পোশাক তাকে পরতে হয়েছে, এবং সেটা কোনো একটা ভারী ভারী কোনো দ্রব্য বহন করার সমানই। আমাদের দেশের সবচেয়ে ঠান্ডার মাসের সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় 6 গুণ বেশি ঠান্ডা। আপনার কি ভারতচন্দ্রের সেই লাইনটা মনে আছে? বাঘের বিক্রম সম মাঘের হিমানি। অর্থাৎ মাঘের হিম মানে মাঘের শীত কিসের সমান? বাঘের বিক্রম সম, মানে বাঘের যে শক্তি, সেই শক্তি যেটা কি ধরিয়ে দেয়, আমাদের হাড়ে গিয়ে সেই ঠান্ডা পৌঁছয়। তিনি যদি এদেশে থাকতেন শীত সম্বন্ধে কি লিখতেন, এটা তিনি ভেবেছেন যে তিনি যদি ইউরোপে থাকতেন তাহলে শীত সম্পর্কে তিনি কি লিখতেন। ভারতচন্দ্র কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তিনি বিভিন্ন কাব্য রচনা করেছিলেন। পরে আসি। হে প্রিয় বন্ধু, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি। এখন মনোনিবেশ করে জার্মানি ভাষা চর্চা করছি, এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই। জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা। আপনি জানেন, আমিও অকপটেই বলি এর বর্ণমালা রোমান নয়, কিন্তু এ সম্বন্ধে আর নয়, পরে হবে। এখানেই চিঠিটা শেষ হয়েছে। এরপর আমরা একটু ঈশ্বরচন্দ্র সম্পর্কে বলে নিই। তার আগে একটু বলি, আমি তোদের আগেই বলেছিলাম তিনি সংস্কৃত, ইংরেজি, বাংলা ছাড়া তিনি ইউরোপে গিয়ে ফরাসি, ইতালীয় আর জার্মান ভাষা তিনি শিখেছিলেন। এবং এখানে তিনি কি বলেছেন, কবি বলেছেন বা পত্র রচয়িতা বলেছেন যে তিনি কোনো মাইনে করা শিক্ষকের সাহায্য ছাড়াই নিজে চেষ্টায় তিনি কি করেছেন, এই ভাষাগুলো শিখেছেন, এবং সেখানে গিয়ে তিনি পড়াশোনাটাই ভালোভাবে চালাচ্ছেন। সেখানে অলসভাবে তিনি কোনো দিন যাপন করছেন না। এবার পত্রের নিচে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের জানানো হয়েছে, যদিও আমরা তার সম্পর্কে মোটামুটি সবাই জানি। এখানে কি লেখা হয়েছে? 1820 খ্রিস্টাব্দের হুগলি জেলার পরে, যেটা মেদিনীপুরের অন্তর্ভুক্ত হয়, বীরসিংহ গ্রামে তার জন্ম হয়। এর তুল্য পণ্ডিত ও সমাজ সংস্কারক খুব কম আছেন। 2টি চতুর্দশপদী কবিতায়, চতুর্দশপদী মানে 14 পংক্তির যে কবিতা, 14 লাইনের যে কবিতা, তার কথা বলা হয়েছে। ঈশ্বরচন্দ্রের প্রতি মধুসূদন তার অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করেছেন। মধুসূদনের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ অর্থাৎ ভালোবাসা এটি প্রমাণ করে যে মধুসূদনের প্রতিভা ঈশ্বরচন্দ্র হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তিনি স্বয়ং প্রতিভার অধিকারী ছিলেন বলেই আর এক প্রতিভাকে এত কাছ থেকেও ধরতে পারেন। 1891 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লোকান্তরিত হন। অর্থাৎ মধুসূদনের যে প্রতিভা সেটা ঈশ্বরচন্দ্র বুঝতে পেরেছিলেন, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। আর ঈশ্বরচন্দ্র নিজেও যেহেতু একজন পণ্ডিত ছিলেন, একজন প্রতিভাবান মহাপুরুষ ছিলেন, তাই তিনি মাইকেল মধুসূদন দত্তের মতো একজন প্রতিভাবান মানুষকে
একজন কবির প্রতিভাকে তিনি উপলব্ধি করতে সহজেই পেরেছিলেন।